আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। রাজনীতির মাঠে সময় বড় অদ্ভুত এক জাদুকর। কখনো দশকের পর দশক পার হয়ে যায়। কিন্তু দৃশ্যপটে কোনো পরিবর্তন আসে না। আবার কখনো মাত্র কয়েক ঘন্টা বা কয়েক সপ্তাহের ব্যবধানে পুরো রাষ্ট্রের কুলনচলে বদলে যায়। আমরা বর্তমানে ঠিক তেমনি এক অভাবনীয় পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছি। একটু গভীরভাবে খেয়াল করলে দেখবেন ক্ষমতার পালাবদলের পর তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার বর্তমান সময়ে যেন এক ঝড়ের বেগে এগিয়ে চলেছে। তারা ক্ষমতায় বসার পর থেকে এমন সব চমকপ্রদ সিদ্ধান্ত নিচ্ছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে ছিল। এটাকে অনেকটা রূপালী পর্দার সেই বিখ্যাত সিনেমার গল্পর মতো মনে হতে পারে, যেখানে নায়ক মাত্র 24 ঘন্টার জন্য ক্ষমতা পেয়ে পুরো সিস্টেমকে নাড়িয়ে দেয়। তবে এটি কোনো সিনেমা নয়, এটি আমাদের বর্তমান বাস্তবতার একটি নিরেট প্রতিচ্ছবি বলতে হবে। দেখুন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দিকে তাকালেই এই পরিবর্তনের হাওয়া খুব স্পষ্ট হয়ে ওঠে। বছরের পর বছর ধরে যে মন্ত্রণালয়গুলোতে স্থবিরতা বিরাজ করছিল, সেখানে কিন্তু বর্তমান সময়ে এক ধরনের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে শুরু করে তথ্য মন্ত্রণালয়, সবখানেই দৃশ্যমান তৎপরতা। তথ্যমন্ত্রীর কথাই ধরুন না, তিনি সরাসরি প্রেস ক্লাবে চলে যাচ্ছেন। সাংবাদিকদের সঙ্গে দীর্ঘদিনের যে দূরত্ব বা দেয়াল তৈরি হয়েছিল, সেটা ভেঙে ফেলে এক নতুন আস্থার সম্পর্ক কিন্তু তিনি গড়ে তুলছেন। আবার সচিবালয়ের দরজা সাংবাদিকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। অন্যদিকে ক্রিয়াঙ্গনেও চলছে এক নীরব বিপ্লব। গত সরকারের আমলে যারা তারকা ছিলেন, যেমন মাশরাফি বিন মুর্তজা কিংবা সাকিব আল হাসান, তাদেরকেও আবার কিন্তু মাঠে ফিরিয়ে এনে পুরো ক্রিয়াঙ্গনে স্বাভাবিকতা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনার এক আন্তরিক চেষ্টা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি। সংসদ সদস্যরাও কিন্তু এবার বেশ কঠোর। চাঁদাবাজি বা দুর্নীতির বিরুদ্ধে তারা শুধু হুঁশিয়ারি দিচ্ছেন না, রীতিমতো আইনি পদক্ষেপও কিন্তু নেওয়া শুরু করেছেন। তবে এই বাহ্যিক তৎপরতার আড়ালে আরো অনেক গভীর এবং শুধু প্রসারের সমীকরণ মেলানোর কাজ কিন্তু বর্তমান সময় চলছে। রাজনীতিতে কেউ কিন্তু সাধু সন্ন্যাসী নয়। নতুন সরকার একদিকে যেমন নিজেদের দলকে গুছিয়ে নিচ্ছে, অন্যদিকে বিগত সময়ের প্রবল প্রতাপশালী শক্তিগুলোকে নিপুণভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। গত 17 মাস বা তারও বেশি সময় ধরে দেশের প্রশাসন, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, এমনকি শিল্প সংস্কৃতি ও সাংবাদিকতার অঙ্গনে জামাত, এনসিপি এবং বিগত সরকারের সুবিধাভোগীরা মিলে যে এক অভেদ্য দুর্গ গড়ে তুলেছিল, সেই দুর্গ এখন কিন্তু তছনছ করে দেওয়া হচ্ছে। আপনারা নিশ্চয়ই বিভিন্নভাবে খেয়াল করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শীর্ষ পদে বা বিচারাঙ্গনে কিভাবে রাতারাতি পরিবর্তন আনা হয়েছে। এমনকি বিভিন্ন সিটি কর্পোরেশনে আগের আধিপত্য গুড়িয়ে দিয়ে সেখানে নিজেদের পছন্দ এবং আস্থার মানুষগুলোকে প্রশাসনের দায়িত্বে বসানো হয়েছে। আর এর মূল লক্ষ্য হলো আগামী নির্বাচন বা ভবিষ্যতে যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জের আগেই একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণ সুসংহত করা। কিন্তু দেশের ভেতরের এই মেরুকরণের চেয়েও অনেক বেশি চাঞ্চল্যকর ঘটনা ঘটছে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে। একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন, বাংলাদেশ এখন এক নতুন ভূ রাজনৈতিক অক্ষে প্রবেশ করতে যাচ্ছে। সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনে সাম্প্রতিক যে রদবদলগুলো হয়েছে, তার একটি সুস্পষ্ট বার্তা আছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে প্রশাসনে থাকা ভারতীয় লবিস্ট বা প্রভাব বলয়কে দৃশ্যত অনেকটাই দুর্বল করে দেওয়া হয়েছে। এটি অত্যন্ত সাহসিকতার একটি পদক্ষেপ। এর ফলে ভারত চাইলেই আগের মতো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে খুব সহজে কিন্তু ছড়ি ঘুরাতে পারবে না। এটি এক রূঢ় বাস্তবতা যা প্রতিবেশী দেশটিকে মেনে নিতেই হবে। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাচ্ছে চীন এবং
পাকিস্তান। প্রশাসনের এই পালাবদলের সুযোগে চীন এবং পাকিস্তানের প্রতি দুর্বলতা থাকা আমলারা কিন্তু এখন বেশ সক্রিয়। আপনারা দেখেছেন চীনের রাষ্ট্রদূত ইতিমধ্যে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন এবং সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হলো পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে তাদের শীর্ষ নেতৃত্ব আমাদের সরকার প্রধান তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর একটি নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। এই ব্যাপারটি কিন্তু মোটেও সাধারণ কোনো প্রোটোকল নয়। এটি কিন্তু এক বিশাল কূটনৈতিক চাপ। ইতিহাসের দিকে তাকালে আমরা কিন্তু এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাই। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ওআইসি সম্মেলনে যোগ দিতে চেয়েছিলেন, তখন ভারত প্রবল আপত্তি জানিয়েছিল। পরিস্থিতি তখন বেশ জটিল ছিল। কিন্তু বঙ্গবন্ধু সেই চাপের কাছে মাথা নত করেননি। তিনি তৎকালীন পাকিস্তানি নেতা জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে দ্রুত স্বীকৃতি আদায় করে নিয়ে সেই সম্মেলনে কিন্তু যোগ দিয়েছিলেন। যদিও সেই সিদ্ধান্তের জন্য পরবর্তীতে অনেক চড়া মূল্য দিতে হয়েছিল, কিন্তু সেটি ছিল স্বাধীন রাষ্ট্রের এক সার্বভৌম সিদ্ধান্ত। আজকের দিনের প্রেক্ষাপট হয়তো ভিন্ন, কিন্তু সংকটটা প্রায় একই রকম। নতুন সরকার যদি ভারতকে ভয় পায়, আবার আমেরিকাকেও পুরোপুরি আস্থায় নিতে না পারে, আর অন্যদিকে পাকিস্তানের দিকেও হাত বাড়ায়, তবে সব কুল হারানোর একটা ঝুঁকি কিন্তু এখানে স্পষ্টই থেকে যায়। একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে আমি মনে করি এই মুহূর্তে তারেক রহমানের সামনে প্রধানত দুটি পথ খোলা আছে। প্রথম পথটি হলো কিছুটা আপোষকামিতার, অর্থাৎ ভারতের সঙ্গে এক ধরনের বোঝাপড়া করে তাদের সাহায্য নিয়ে আওয়ামী লীগ বা অন্যান্য শক্তিকে সাথে রেখে একটি ভারসাম্যমূলক এবং সহনশীল রাজনীতি করা। কিন্তু এটি হয়তো তার দীর্ঘমেয়াদী রাজনৈতিক দর্শনের সঙ্গে পুরোপুরিভাবে কখনোই মিলবে না। আর দ্বিতীয় পথে কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং, তবে সফল হলে তা হবে যুগান্তকারী। সেটি হলো দেশের ভেতরে জামাতে ইসলামীকে এমনভাবে স্পেস দেয়া বা শক্তিশালী হতে দেয়া, যাতে তারা আওয়ামী লীগের একটি সত্যিকারের বিকল্প বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। সাধারণ মানুষ যেন মনে করে যে দেশে বিরোধী দল হিসাবে জামাতই যথেষ্ট। এখানে পুরনো কোনো দলের আর প্রয়োজন নেই। আর আন্তর্জাতিক অঙ্গনে ভারত নির্ভরতা কমিয়ে চীন, পাকিস্তান, আমেরিকার নবনির্বাচিত ট্রাম্প প্রশাসন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি সুদৃঢ় কৌশলগত বলয় গড়ে তোলা। পরবর্তীতে চীনের মাধ্যমে ইরান এবং তুরস্কের সঙ্গেও এই সম্পর্ক সম্প্রসারিত হতে পারে। এই দ্বিতীয় পথটি বেশ দুর্গম, কিন্তু বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এটি হয়তো সবচেয়ে কার্যকর একটি বিকল্প। পরিশেষে একটা কথা বলতেই হয়, সরকার এখন যে ঝড়ের গতিতে কাজ করছে তা সাময়িকভাবে চমক সৃষ্টি করলেও রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। যেকোনো নতুন সরকারকে একটা হানিমুন পিরিয়ড বা কিছুটা সময় দেওয়া উচিত নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য। আমরা কেবল এইটুকু আশা করতে পারি, এই দ্রুত গতির পরিবর্তনের পেছনে যেন রাষ্ট্রের কল্যাণ এবং মানুষের ভাগ্য উন্নয়নের সব উদ্দেশ্যটুকু থাকে। দেশে টাকা পাচার রোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার নিয়ত যদি পরিষ্কার থাকে, তবে প্রকৃতি তাদের সাহায্য করবে। আর যদি ক্ষমতা কুক্ষিগত করে বিরোধী মত দমনের কোনো অশুভ পরিকল্পনা থেকে থাকে, তবে ইতিহাসের শিক্ষা বড়ই নির্মম। সময় সবকিছুই কিন্তু প্রমাণ করবে। আপাতত আমাদের শুধু সচেতনভাবে এই রোমাঞ্চকর রাজনৈতিক অধ্যায়ের দিকে নজর রাখতে হবে। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।